হরপ্পা সভ্যতা যতদিন পর্যন্ত আবিষ্কার হয়নি ততদিন পর্যন্ত আমাদের ভারতীয়দের মধ্যে ধারণা ছিল যে ভারতের সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে আর্য সভ্যতা। এই আর্য সভ্যতাকে আবার আমরা বৈদিক সভ্যতা হিসেবেও জানি। যেটি বেশি পরিচিত সেটি হচ্ছে বৈদিক সভ্যতা নামে। একই কথা, বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা। যেরকম আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নাম রূপান্তর পেয়েছিলাম, ঠিক আর্য সভ্যতারও অপর নাম হচ্ছে বৈদিক সভ্যতা। এবারে এই আর্য কথাটা কেন আসছি, তবে যেটা বলছিলাম যে হরপ্পা সভ্যতা যতক্ষণ পর্যন্ত আবিষ্কার হয়নি ততদিন পর্যন্ত আমাদের ধারণা ছিল বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা ভারতের সর্বপ্রাচীন সভ্যতা। কিন্তু পরবর্তীতে যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়ে যাচ্ছে, তারপরে পরিষ্কার ওখানে বোঝা যাচ্ছে যে রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন প্রত্নক্ষেত্রগুলোকে দেখে ঐতিহাসিকেরা অনুমান করছেন যে না, আর্য সভ্যতা প্রাচীন সভ্যতা নয়, সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে ভারতের মধ্যে অবস্থানকারী হরপ্পা সভ্যতা। তো এই বৈদিক সভ্যতা, আমরা যদি বলি কেন এই আর্য কথাটা আসছে আর কেনই বা বৈদিক কথাটা আসছে, খেয়াল করে দেখো। আর্য সভ্যতার কথাটা আসার একটা এক্সাম্পল আমরা দিতে পারি, বা একটু আমাদের ধারণা আছে যে আর্যরাই ভারতবর্ষের স্রষ্টা, বা ভারতবর্ষেই আর্যদের আদি বাসস্থান ছিল, যারা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে জায়গা করে নিয়েছিল। তোমরা জানো এই আর্যরাই সপ্ত সিন্ধু অঞ্চলে এসে বসবাস করেছিল এবং ধীরে ধীরে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ভারতবর্ষ নামক একটা স্থান তারা সৃষ্টি করেছিল। ধীরে ধীরে আমরা দেখেছি আর্য এবং অনার্যদের মধ্যে বিবাদ বাঁধে, যাদেরকে আমরা বাংলাতে কখনো কখনো দ্রাবিড় ভাষা গোষ্ঠী হিসেবেও জানবো বা দ্রাবিড় জনজাতি হিসেবে জানবো। কিন্তু তারা আর্যদের সাথে পেরে ওঠেনি, আর্যরাই কিন্তু জায়গা করে নিয়েছে। আবার এই দ্রাবিড়দের সাথে বিবাদের কারণে দেখা গেছে কি, আর্যরা যখন ভারতবর্ষের মেন মেন প্রধান প্রধান জায়গাতে থেকে গেল, অনার্যরা কিন্তু সরে যেতে থাকলো। আজকের দিনের কথা হিসেবে আমি যদি তোমাদেরকে বলি, এই যে আদিবাসী সম্প্রদায় বা যারা নিম্নবর্গীয় সম্প্রদায়, হ্যাঁ, এই নিম্নবর্গীয় সম্প্রদায়ের যারা মানুষ, তারা কিন্তু এই অনার্য ভাষা গোষ্ঠীর মানুষ। আমরা ব্যাখ্যা করতে পারি আর্যরা সমাজে উচ্চ স্তরের মানুষ, আজকে যদি বলি ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা, আর এই শূদ্র শ্রেণী যারা, তারা কিন্তু আমরা ধরে নিতেই পারি অনার্য গোষ্ঠী। কিন্তু এটা কোনো সঠিক ব্যাখ্যা নেই, জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে আর্য কথাটা কিভাবে আসছে আমরা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার এই বৈদিক, বৈদিক কেন না, এই কাল পূর্বে ভারতবর্ষের প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ লেখা হয়েছে, সেই বেদ কথা থেকেই বৈদিক সভ্যতা। আমরা কিন্তু কেউ জানি না বেদ কে লিখেছেন, কিন্তু বেদের যে একটা অসম্ভব জ্ঞানের ভান্ডার, সেটা আমাদের কাছে সত্যি একটা অমূল্য সম্পদ। মানে বেদ যা লিখে গেছে, বেদে যা চর্চা হয়ে গেছে, গোটা পৃথিবী, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী, ভারতবর্ষের বিদ্বান ব্যক্তি দেখো কিরকম এমন কিছু লিখে গেছেন, গোটা পৃথিবী আজকে সেই পথে চলছে। যদি ভালোভাবে আমরা বেদকে রিয়েলাইজ করি, তাহলে দেখবো, বা বেদকে যদি সঠিকভাবে আমরা জানি, আজকে যা যা ঘটছে তার বহু বছর আগের থেকে কিন্তু বেদে তার লেখা আছে। খেয়াল করে দেখো, এই বেদেরই অনেক অংশ, অনেক পার্ট, অনেক ধর্ম ভাগাভাগি, অনেক ডিটেলসে আছে। যারা বেদ নিয়ে চর্চা করেছেন বা যারা চর্চা করো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই কথাটা। এবার এই বৈদিক সভ্যতাকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, গতদিন আমরা বলেছিলাম। এটাকে নর্মাল স্ক্রিন আসবে। আচ্ছা, দেখো বৈদিক এজটাকে কিভাবে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, বৈদিক পিরিয়ডটাকে। আসছে না কেন কালারটা? এই বৈদিক পার্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা আর্লি বেদিক এজ বা আদি বৈদিক যুগ, আদি বৈদিক, আর একটা হচ্ছে
পরবর্তী বৈদিক, পরবর্তী বৈদিক, আর্লি বেদিক এজ, লেটার বেদিক এজ। এই আদি বৈদিক আর পরবর্তী বৈদিক এই দুটো যদি আমরা সাল বা সময় পর্বটা দেখি তাহলে দেখব 1500 বিসি থেকে 1000 বিসি, এটা যাচ্ছে তোমার আদি বৈদিক। আর পরবর্তী বৈদিক কি না 1000 বিসি থেকে 600 বিসি, বিফোর ক্রাইস্ট। তাহলে এই 1500 থেকে 1000, 1 মিনিট না হতো, হ্যাঁ কি বলছিলাম, এই বৈদিক সভ্যতাকে আমরা যদি ভাগ করি, বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতাকে যদি ভাগ করি দুটো ভাগে পাবো, একটা হচ্ছে আদি বৈদিক আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক। আদি বৈদিকের সাল কত বললাম 1500 থেকে 1000 বিসি, আর পরবর্তী বৈদিক হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। এবার এর সম্পর্কে আমরা ডিটেলসে যাব। তো আর্য সভ্যতা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে কিছুটা ধারণা আমরা বেদ থেকে পেয়ে যাচ্ছি এবং কিছুটা হিস্টোরিক্যাল এভিডেন্স থেকে। আমরা দুটো মিলিয়েই আজকে আলোচনা করব এবং আদি বৈদিক সম্পর্কে জানবো এবং পরবর্তী বৈদিক সম্পর্কে জানবো। আর্য সভ্যতা সম্পর্কে আমাদেরকে জানতে গেলে আমরা স্লাইডে যাই। এটা বোঝা গেছে এই কনসেপ্টটা, যে বৈদিক সভ্যতাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা আদি বৈদিক, একটা পরবর্তী বৈদিক, যার ধারণাগুলো আসছে বেদ থেকে এবং হিস্টোরিক্যাল এভিডেন্স থেকে। এইটুকু মোটামুটি বোঝা গেছে। তাহলে আমি এগোবো ক্লাসটাকে। আচ্ছা, তোমরা রেসপন্স করবে তাহলে ক্লাসটা করতে সুবিধা হবে। দেখো আর্য সভ্যতা, এই কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার স্রষ্টা হচ্ছে দেখো আর্যরা। এই আর্যরাই বৈদিক সভ্যতার স্রষ্টা। এটা আমি আমার মত বললাম, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথা বলেছেন, কিন্তু ভারতীয় হিসেবে ভারতীয় ঐতিহাসিকেরা বিভিন্ন ক্ষেত্রে এই আর্যদেরকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকেন। এ নিয়ে প্রচুর কন্ট্রাডিকশন রয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে মত পার্থক্য রয়েছে। আমরা আসবো একে একে। তাহলে এই আর্য সম্পর্কে আগে জানি যে আর্য কথাটার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, যে আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত বা অভিজাত মানুষ। ম্যাক্স মুলার কি বলছেন, যে ম্যাক্স মুলার বলছে আর্য বলতে ভাষা বোঝায়, অন্য কিছু নয়। ম্যাক্স মুলার অন্য কথাতে চলে যাচ্ছেন, যে আর্য একটা শুধুমাত্র ভাষা, আর্য কোনো গোষ্ঠী নয়, শুধু একটা ভাষার মধ্যে তিনি সীমাবদ্ধ রেখে দিচ্ছেন। পারজিটার, গঙ্গানাথ ঝা, লক্ষ্মীধর শাস্ত্রী, কুশলকার, ত্রিবেদ কাল্লা, এসি দাস, ভারতবর্ষই হলো আর্যদের আদি বাসস্থান। ভারতবর্ষই হলো আর্যদের আদি বাসস্থান। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষকে আর্যদের আদি বাসস্থান হিসেবে কারা দেখিয়েছেন। আমরা পারজিটার মনে রাখবো, গঙ্গানাথ ঝা মনে রাখবো, লক্ষীন্দর শাস্ত্রী মনে রাখবো, কুশলকার মনে রাখবো, এগুলা এসি দাস মনে এই ত্রিদেব কাল্লা এটা দেয় না। কুশলকার আর এসি দাস এই দুটোকে বেশি করে অপশানে দেয়। তাহলে ভারতবর্ষ হলো আর্যদেরই আদি বাসস্থান। এটি আমরা এই দুজনের মতকে আমরা মনে রাখবো, একটা হচ্ছে কুশলকার আর একটা হচ্ছে এসি দাস। আরেকটা কি বলছেন, যে এই আর্যরা কিন্তু এসে বসবাস করলো কোথায় না সপ্ত সিন্ধু অঞ্চলে। এটা যদি সপ্ত সিন্ধু বলি, এই সপ্ত সিন্ধু অঞ্চলে যেটা 7টা নদীকে নিয়ে গড়ে উঠেছিল বলে এটা আমরা সপ্ত সিন্ধু জানবো। এই 7টা নদীর নাম কি কি সপ্ত সিন্ধু? একটা হচ্ছে বিতস্তা বা ঝিলাম। এই ঝিলাম নদীর কথা তোমরা কোথায় পড়েছো? প্রাচীন ভারতেই ওই পুরু আর আলেকজান্ডারের যে যুদ্ধ হয়েছিল, দেখো ওই ঝিলাম নদীর বা হিদাসপিসের যুদ্ধ যেটাকে বলা হয়। শতদ্রু এই নদী সম্পর্কে আমরা পরিচয় পেয়েছি গতদিনে। হরপ্পা সভ্যতার একটা প্রত্নস্থল সেখানে গড়ে উঠেছিল। চিনাব বা চিনার বা চন্দ্রভাগা, ঠিক আছে, চিনাব বা চিনার বা চন্দ্রভাগা, চিনাব বা চন্দ্রভাগা জানবে, রোটা না জানাই ভালো। আচ্ছা, রাভি বা ইরাবতী, রাভি ইরাবতী নদীর সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি, যেটি হরপ্পা নামক যে জায়গাটা বা হরপ্পা প্রত্নক্ষেত্রটা এই নদীর তীরেই গড়ে উঠেছিল। বিপাশা, সরস্বতী, সিন্ধু, সরস্বতী নদী সম্পর্কেও আমরা হরপ্পা সভ্যতাতে
পেয়েছি। সিন্ধু নদীর তো আমরা মহেঞ্জোদাড়ো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, গত ক্লাসে জেনেছি। তাহলে সপ্ত সিন্ধু অঞ্চলে কোন 7টা নদী? বিতস্তা বা ঝিলাম, শতদ্রু, চিনাব, রাভি বা ইরাবতী, বিপাশা, সরস্বতী এবং হচ্ছে সিন্ধু। আগে এগোই। আর্যরা সপ্ত সিন্ধু অঞ্চলকে দেবকৃত জনি বা দেব নির্মিত দেশ বলেছেন। আর্যরা এই সপ্ত সিন্ধু অঞ্চলকে দেবকৃত জনি, মানে কথাটার অর্থ কি? মানুষের তখন তো মাতৃতান্ত্রিক সমাজ ছিল, ধীরে ধীরে আমরা পিতৃতান্ত্রিক সমাজে যাব, কিন্তু এই মাতৃতান্ত্রিক সমাজে আমরা দেবীদের বা একজন মানে কি বলবো, দেবীদের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই দেব নির্মিত দেশ, এই কথাটা বলছেন আর্যরা। বঘাজকই, বঘাজকই একটা লিপি, এই বঘাজকই, এটা বানানটা ভুল আছে, বঘাজকই হবে। বঘাজকই এটি কোথায় পাওয়া গেছে? এশিয়া মাইনরে। তেল এল আমার্কা, এটা দরকার নেই, এশিয়া মাইনর মনে রাখবে। মিশর 1400 খ্রিস্টাব্দে শিলালিপির আবিষ্কার হয় মিশরে, এশিয়া মাইনর এবং মিশরে 1400 খ্রিস্টপূর্বাব্দে এই শিলালিপিটার আবিষ্কারক হচ্ছে। বাল গঙ্গাধর এই সম্পর্কিত, এই বৈদিক যুগ সম্পর্কিত একটা গ্রন্থ লিখেছেন, দ্য আরেন্টিক হোম ইন দ্য বেদস, এই গ্রন্থটা বাল গঙ্গাধর তিলক। আমরা আসছি একে একে। ম্যাক্স মুলার, জেকবি, ম্যাক্স মুলার একজন, জেকবি আরেকজন, এরা কি বলছেন? মধ্য এশিয়া হলো আর্যদের আদি বাসস্থান। মধ্য এশিয়া হলো আর্যদের আদি বাসস্থান। তাহলে একদল বলে দিল সপ্ত সিন্ধু, একদল বলে দিচ্ছে ভারতবর্ষ, আরেকজন বলছে ভারতবর্ষ মধ্য এশিয়ার পাট্টা, মধ্য এশিয়া মানে এশিয়া মহাদেশের মধ্য এশিয়ার পাট্টা আর্যদের আদি বাসস্থান। কারা বলছে? ম্যাক্স মুলার আর জেকবি। এটা প্রশ্ন দেয় এই জায়গাটা। এডওয়ার্ড মেয়ার, এ কি বলছে? এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যে পামির উপত্যকাকে আর্যদের আদি বাসস্থান বলেছেন, পামির উপত্যকা। রমেশচন্দ্র মজুমদার কি বলছে? দক্ষিণ রাশিয়া হচ্ছে আর্যদের আদি বাসস্থান, এটা গুরুত্ব আছে, দক্ষিণ রাশিয়া। তাহলে আমরা মধ্য এশিয়া কাকে জানলাম? ম্যাক্স মুলার, জেকবি। আর সি মজুমদার আমরা কি কোথায় জানছি? দক্ষিণ রাশিয়া। এবং বঘাজকই, এই তোমার কি বলে, বাল গঙ্গাধরের এই গ্রন্থটা কিন্তু পরীক্ষাতে দেয়। আচ্ছা, এই সাম্বাদ বা সপ্ত সিন্ধু অঞ্চলকে বেদে ঈশ্বরের দেশ হিসেবেও দেখানো হয়েছে। আমি আগেই বললাম যে এটাকে ওই কি বলে, যেন ছিল দেব নির্মিত দেশ। তো একইভাবে আর্যদের এখানে বলা হচ্ছে কি, যে ঈশ্বরের দেশ এই জায়গাটা, সপ্ত সিন্ধু অঞ্চল। এবং ঋগ্বেদে, এটা ঋগ্বেদ হবে কথাটা, ঋগ্বেদে বাঘের উল্লেখ নেই। ঋগ্বেদে বাঘ নামক জন্তুটা বা পশুটার উল্লেখ নেই। তাহলে আমরা কি জানলাম এখানে যদি সামারাইজ করি? বৈদিক সভ্যতা হচ্ছে আর্যদের সভ্যতা, বা এর অপর নাম আর্য সভ্যতা, এর স্রষ্টা আর্যরা। আর্য কথার অর্থ হচ্ছে সদ্বংশজাত। ম্যাক্স মুলার আর্যদের আদি বাসস্থান, আর্যটাকে একটা ভাষা বলেছে। এবং ম্যাক্স মুলার, তোমার জেকবি, এরা কি বলেছে? যে মধ্য এশিয়া হচ্ছে এর আদি বাসস্থান, দক্ষিণ এশিয়া বলছে আর সি মজুমদার, এবং ঋগ্বেদে কোনো বাঘের উল্লেখ নেই। এবং সপ্ত সিন্ধু অঞ্চল বলতে 7টা নদীর নাম আমরা জানলাম। নেক্সট স্লাইডে যাই। নর্মদা নদী এবং বিন্ধ্য পর্বতের কোনো উল্লেখ নেই, ঋগ্বেদে হবে এটা। এটা সাম্বাদ লেখা আছে, কথাটাকে কাটো, ঋগ্বেদ। ঋগ্বেদের নর্মদা নদী এবং বিন্ধ্য পর্বতের কোনো উল্লেখ নেই। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে কোন নদীর উল্লেখ পাওয়া যায় না ঋগ্বেদে? তাহলে নর্মদা এবং বিন্ধ্য পর্বত। হ্যাঁ, আচ্ছা, ঋগ্বেদে এটা প্রত্যেকটাই দন্তেশ্ব হয়ে গেছে। গঙ্গা নদীর কথা একবার এবং যমুনা নদীর কথা 3বার উল্লেখ আছে। ঋগ্বেদে গঙ্গা নদীর কথা একবার এবং যমুনা নদীর কথা 3বার উল্লেখ আছে। ঋগ্বেদে অনার্যদের দাস বা দস্যু বলা হয়েছে। আমি ইতিমধ্যেই বললাম দুটো গোষ্ঠী, একটা আর্য একটা অনার্য। অনার্যদের সাথে লড়াই হলো আর্যদের, কিন্তু অনার্যরা পেরে উঠছে না লড়াইতে, তারা প্রত্যন্ত এলাকাতে চলে যাচ্ছে। আমি আজকের দিনের হিসাবে ওই সাঁওতাল পরগনা গুলাকে দেখা পারি। আজকে যে আমরা ঝাড়গ্রাম জেলাতে বসবাস করছি, এই ঝাড়গ্রাম জেলা একটা সাঁওতাল অধ্যুষিত এলাকা, সাঁওতাল পরগনা হিসেবেই বিখ্যাত। তাহলে আমরা এইটুকু বুঝে নিতে পারি আমরা অনার্য গোষ্ঠীর লোক।
আমরা কিন্তু উচ্চবর্গীয় নয়। একটা খেয়াল করে দেখো, এই উচ্চবর্গীয় লোকেরা সমাজের মূল মূল ক্ষেত্রগুলাতে কিন্তু বাসস্থান গড়েছে। এবার আর্যদের বিভিন্ন গোষ্ঠী, যারা নামি দামি লোক, তারা কারা? আজকের দিনে যেরকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা, সেরকম সেই সময় তাদেরকে ঋগ্বেদে কি বলা হয়েছে দেখো, বা হিস্টোরিক্যাল এভিডেন্স কি বলছে যে আর্যদের গোষ্ঠী সৃঞ্জয়, অপু, পুরু, ভরত, যদু, দুহু, তুর্বস, এগুলা হচ্ছে আর্যদের বিভিন্ন গোষ্ঠী। এবারে কি না, ঋগ্বেদে দশরাজার যুদ্ধের উল্লেখ আছে। এই দশরাজার যুদ্ধ কার সাথে কার হয়েছিল? আমরা জানি এই যে আর্য বিভিন্ন ভাষা গোষ্ঠীগুলোর সাথে, রাজা সুদাসের 10টি আর্য গোষ্ঠীর সাথে। এবং আর্যদের পূর্ব ভারত আক্রমণ হয়েছিল 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময় পূর্বটায় আদি বাসস্থান হয়েছিল। বৈদিক যুগে পূর্ব ভারত এবং প্রাচীন নামে পরিচিত। না, সঠিক বাসস্থান সম্পর্কে কোনো পারফেক্ট ধারণা নেই। আর্যদের আদি বাসস্থান এগুলা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। যেমন ধরো কেউ ম্যাক্স মুলার বলেছেন এটা পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া। আবার আর্যদের আদি বাসস্থান বলেছেন ভারতবর্ষীয় ঐতিহাসিকেরা। রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই কথা। এইভাবে কিন্তু তোমাদের জানতে হবে। আর্যদের সঠিক ব্যাখ্যা কোনো ঐতিহাসিক দেননি, কিন্তু ভারতীয় ঐতিহাসিকরা বা আমরা যেটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে ভারতবর্ষ বা সপ্ত সিন্ধু অঞ্চল। এবং বাকিরা এখানে প্রশ্ন দেবে কিরকম, যে মধ্য এশিয়া কে দেখিয়েছেন আর্যদের আদি বাসস্থান, হ্যাঁ, তোমার পশ্চিম এশিয়া কে দেখিয়েছেন, এই টাইপের। বোঝা গেল? হ্যাঁ, সবকটাকেই মনে রাখতে হবে। ঠিক আছে, এবার শতপথ ব্রাহ্মণে বঙ্গ, কলিঙ্গ, মগধ, বারাণসী, বিহার প্রভৃতি স্থানের উল্লেখ আছে। প্রভৃতি স্থানের এটা বানানটা একটু ভুল আছে। শতপথ ব্রাহ্মণে বঙ্গ, কলিঙ্গ, মগধ, বারাণসী, বিহার প্রভৃতি স্থানের উল্লেখ আছে। শতপথ ব্রাহ্মণ একটা প্রাচীন গ্রন্থ। ঐতিরেয় ব্রাহ্মণ, এটা ঐতিরেয় ব্রাহ্মণে, হ্যাঁ, ঐতিরেয় ব্রাহ্মণে এটা পূর্ব ভারতকে অনার্য দস্যুদের আবাসস্থল বলা হয়েছে। ঐতিরেয় ব্রাহ্মণে দুটো প্রাচীন গ্রন্থ, শতপথ ব্রাহ্মণ, ঐতিরেয় ব্রাহ্মণ, এই দুটো গ্রন্থে কি বলা হচ্ছে না, অনার্য দস্যুদের আবাসস্থল। তাহলে অনার্য দস্যুরা কোথায় থাকছে? অনার্যরা পিছিয়ে থাকা জনজাতি, অনার্যরা সমাজের ছোট জাতি বা নিচু জাতি, এটা সম্পর্কে কোনো দ্বিধা নেই, কারণ আর্যরা এগিয়ে আছে বলেই সমাজের মূল জায়গা দখল করে বসে আছে। ঠিক আছে, একইভাবে বৌধায়ন ধর্মসূত্র অনুসারে এই অঞ্চল বাসের অযোগ্য। আজকের দিনের প্রত্যন্ত এলাকায় যদি আমরা যাই, সাঁওতাল পরগনা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ঝাড়গ্রাম জেলা যে সাঁওতাল পরগনা, এমনও কিছু এলাকা আছে সত্যি সেগুলো বাসের অযোগ্য আজও। আজ থেকে আমরা 5000 বছর আগের কথা আলোচনা করছি, ভেবে দেখো। তাহলে আজকে যদি আমি কলকাতা যাই, আজকে যদি আমি মুম্বাই যাই, দিল্লি যাই, ভালো ভালো জায়গা, কি দেখবো? একেবারে ঝাঁ চকচকে জায়গা। তো এই অনার্যদের বাস কিন্তু এই ধরনের পরগনা এলাকাতে বা প্রত্যন্ত এলাকাতে দেখা যাচ্ছে। তাহলে এটা একটা আর্যদের একটা কনসেপ্ট আমরা পেলাম। এবার আমরা চলে যাব আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধারণায়। এতটা অবধি মোটামুটি ভাবে বোঝা গেছে। এখান থেকে যেগুলা স্টার মার্ক করলাম সেগুলাই, যেমন ধরো আর্যদের আদি বাসস্থান নিয়ে প্রশ্ন আসবে, আর্য কথাটার অর্থ কি, সপ্ত সিন্ধু অঞ্চল কোন কোন নদীর তীরে, এই কয়েকটা। এতটা ক্লিয়ার হয়েছে? এবারে ঋগ বৈদিক যুগ। এই ঋগ বৈদিক যুগকে যেটা আমরা ফার্স্ট পার্টটাকে যেটা দেখব যে আদি বৈদিক যুগ, এই আদি বৈদিক যুগের কয়েকটা আমরা তথ্য পড়ব। ঋগ বৈদিক যুগে পরিবার ছিল সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিচের স্তর ছিল পরিবার, মানে সব থেকে প্রথম প্রায়োরিটি দিতে হবে পরিবারকে। ধীরে ধীরে আমরা পরিবারের পরে সমাজ হবে, গ্রাম হবে, পরগনা হবে, যেগুলো আমরা ধীরে ধীরে উঠবো। পরিবার ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। একটা পরিবারকে প্রাধান্য দেবে কে? রাষ্ট্র। এবং পরিবারকে কেন্দ্র করেই একটা রাষ্ট্র গড়ে উঠবে ধীরে ধীরে, হাজার হাজার পরিবারকে নিয়ে। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় ক্লেন। এই ক্লেন কথাটা আমি মহেঞ্জোদারো পড়াতে গিয়ে বলেছিলাম। ক্লেন অর্থাৎ হচ্ছে কি, ক্লেন নিয়ে গঠিত হতো ট্রাইব বা উপজাতি। ক্লেন কথাটার অর্থ কি?
ক্লেন যখন মানুষ, আজকের দিনে যদি বলি বসতি পাতি কথা, আজকের দিনে যদি বলি সমাজ, আমরা সমাজ কাকে বলবো যদি বলি যে কয়েকজন মানুষ বা কয়েকশো মানুষ বা কয়েকজন মানুষের সমষ্টি সমাজ, আমরা এক কথায় বলতে পারি। যখন এক জায়গায় মানুষ গিয়ে বসবাস করছে তখন সেই জায়গাটাকে বা সেই পরিস্থিতিটাকে আমরা সমাজ বলতে পারি। ঠিক সমাজের সাথে আমরা ক্লেন কথাটাকে কম্পেয়ার করতে পারি। ঋগ বৈদিক যুগে ট্রাইব বা উপজাতি ছিল সর্বোচ্চ রাজনৈতিক স্তর। ট্রাইব বা উপজাতি রাজনীতির একেবারে সর্বোচ্চ স্তরে ছিল ঋগ বৈদিক যুগে। আবার কি না, ঋগ বৈদিক যুগে আর কি দেখা যাচ্ছে না, ঋগ বৈদিক যুগে ট্রাইব বা উপজাতি ছিল সর্বোচ্চ উপজাতি, এবং ঋগ বৈদিক যুগে এটা ঋগ হবে, ওই জন্যই অসুবিধা হচ্ছে, মনক লেখা আছে। ঋগ বৈদিক যুগের উপজাতিগুলা কি কি ছিল আমি ইতিমধ্যেই বলে এসেছি। সৃঞ্জয় বা সুঞ্জয়, সৃঞ্জয়, অপু, পুরু, ভরত, যদু, দুহু, তুর্বস, এগুলা। রমিলা থাপার কি বলেছে? রমিলা থাপার এই সম্পর্কে বলেছেন, রাজা ছিলেন সামরিক নেতা এবং রাজপথে থাকার প্রধান শর্ত যুদ্ধ জয় এবং নিজ গোষ্ঠীকে রক্ষা করা। এটা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমাদের সকলের। যে কোনো রাজতন্ত্র তবেই টিকে থাকবে যদি তার ক্ষমতা বলে বা এতে দেখা যায় যে সেই রাজা তার ক্ষমতার জন্য তার শাসন ক্ষমতাকে ধরে রাখছে। যদি রাজার ক্ষমতা না থাকে, যদি শাসন ক্ষমতা রিসিভ করে যদি শাসন ক্ষমতা না থাকে, তাহলে কি দেখা যাবে, সেই রাজার রাজতন্ত্র পুরো কেটে যাবে। তো সেই ক্ষেত্রে ঋগ বৈদিক যুগে পরিবারকে বলা হচ্ছে কুল। পরিবারের যিনি প্রধান ছিলেন তাকে বলা হচ্ছে কুলপতি। কুলপতি, পরিবারের প্রধানকে বলা হচ্ছে কুলপতি। তাহলে কুল হচ্ছেন পরিবারের প্রধান। যদি আমাদের আজকের দিনে যদি বলি একজন বাড়ির সর্বোচ্চ অভিভাবক যিনি, যদি আমি দাদুকে ধরি, সেই দাদুকে এখানে কি বলা হচ্ছে, কুলপতি। হ্যাঁ, কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো, এগুলো প্রশ্ন দেবে। কুলপতিকে কয়েকটি পরিবার নিয়ে হতো গ্রাম, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। গ্রামনি, এই গ্রামনি কাদেরকে বলা হতো না, গ্রামের যিনি প্রধান। আজকের দিনের নিরিখে ভাবো, পঞ্চায়েত। গ্রামের প্রধানকে আমরা কি বলি আজকের দিনে, পঞ্চায়েত। ঠিক একই ভাবে সেদিন ছিল যার নাম ছিল বা যার পরিচিতি ছিল গ্রামনি নামে। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ্ব। আজকের দিনে বিশ্বকে আমরা কি বলবো, বই হস্যই তালবেশ্য, বিষ নয়, বিশ্ব উচ্চারণ হবে। এই বিশ্বকে আমরা বলতে পারি অঞ্চল। এই যে আমরা আমাদের অঞ্চল কি, সারিয়া 4 নম্বর অঞ্চল, তোমাদের অঞ্চল কি, গোপীবল্লভপুর, এই টাইপের, বা ছাতিনাসল, যা কিছু বলি। এই কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ্ব, তার প্রধানকে বলা হতো বিশ্বপতি। তাহলে গ্রামনি কাদেরকে বলা হচ্ছে, বিশ্বপতি কাদেরকে বলা হচ্ছে, ক্লিয়ার হয়েছে? এবার জন, এই জন কথাটা, এই বিশ্বপতিকে নিয়ে আরো যখন পরগনা হবে, আরো স্প্রেড হবে। ধরো একটা পরিবারকে নিয়ে হয়ে গেল গ্রাম, গ্রামকে নিয়ে হয়ে গেল বিশ্ব, এবার বিশ্বকে নিয়ে হয়ে যাবে জন। ঠিক আছে, এই জন এর প্রধানকে বলা হচ্ছে গপ। হ্যাঁ, তাহলে যদি আমি বলি একটা জেলা, আজকের দিনের নিরিখে যদি জেলা বলি, সেই হিসাবে আমরা জন হিসাবে বোঝাতে পারি পূর্ববর্তী। এতদূর ক্লিয়ার হয়েছে? তাহলে পরিবারের প্রধানকে বললাম কুলপতি, গ্রামের প্রধানকে বললাম গ্রামনি, বিশ্বর প্রধানকে বললাম বিশ্বপতি, জনর প্রধানকে বললাম গোপ। এবং এরা পরিবার ভিত্তিক বা সমাজ ভিত্তিক ভাবে বসবাস করতো বলে এদের সামাজিক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ক্লেন, এবং ট্রাইব ছিল এখানকার সর্বোচ্চ উপজাতি। আচ্ছা, এবার এদের রাষ্ট্রের আয়তনটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছিল। বিরাট বড় রাষ্ট্র এরকম ব্যাপার নয়, ছোট ছোট রাষ্ট্র, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র। ক্ষুদ্র কথাটা ক্ষয় মদিনের স হবে, ক্ষুদ্র। এই নিয়ে একটা উল্লেখযোগ্য গ্রন্থ এই বৈদিক যুগ নিয়ে আছে, সেটা হচ্ছে এ হিস্ট্রি অফ ইন্ডিয়া। এ হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটা লিখেছেন কে না, রমিলা থাপার। এ হিস্ট্রি অফ ইন্ডিয়া, রমিলা থাপার। রমিলা থাপার এই ঐতিহাসিকটা লিখেছেন। ঋগ বৈদিক যুগে রাজাদের উপাধি, দেখো আমরা জন অবধি কিন্তু জানলাম, জনর পরে আমরা যাইনি। একবার খেয়াল করে দেখো, একটা সমাজ গড়লাম, প্রথমত আমরা একটা পরিবার গঠন করলাম, পরিবারের পরে আমরা একটা সমাজ করলাম, এবার এই সমাজের পরে কি দেখা যাচ্ছে না, বিশ্ব হচ্ছে, বিশ্বর পরে জন আসছে। এবারে
বিসর পরে জন আসছে, জন কি দেখা যাচ্ছে, জনর পরে কি দেখা যাচ্ছে যে একটা পুরো গ্রামীণ সভ্যতাগুলো ধীরে ধীরে বাড়ছে। কিন্তু এটা প্রথম নগরায়নের সময়। দ্বিতীয় নগরায়নের সময় কি দেখা যাচ্ছে, দ্বিতীয় নগরায়নের সময় দেখা যাচ্ছে যে জনপদ, জনপদ থেকে মহাজনপদ, মানে জন থেকে মহাজন, এগুলা এই জন অবধি কিন্তু প্রথম নগরায়ন। জনর পরে যখন আমরা মহাজনতে চলে যাব, মহাজনপদ, যেটাকে ওই ষোড়শ মহাজনপদ হিসেবে তোমরা জানো, এটা আমরা পরবর্তী ক্লাসে যাব, তখন তখন কিন্তু এটা মহাজনপদে চলে যাচ্ছে, দ্বিতীয় নগরায়ন। তাহলে প্রথম নগরায়ন পর্যন্ত আমাদের কি ছিল, জন অবধি। তাই আমরা ঋগ বৈদিক যুগ অবধি দেখো জন অবধি ক্লিয়ার করলাম। এবার দ্বিতীয় নগরায়নে আমরা মহাজনপদে পরের ক্লাসে এগুলো যাব। আচ্ছা বলি, ঋগ বৈদিক যুগে রাজাকে বলা হতো রাজন, রাজার যে উপাধিটা ছিল রাজন বলা হতো। ঋগ বৈদিক যুগে গণপ্রজাতান্ত্রিক, গণ ও প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখ আছে। গণ এবং প্রজাতান্ত্রিক কথাটার অর্থ কি, মানে যেটা রাজাই সর্বে সর্বা কিন্তু প্রজাদেরকে নিয়ে কিন্তু রাজা, এই টাইপের সমাজ ব্যবস্থাটা ছিল। এর শাসকদের বলা হতো গণপতি বা জ্যেষ্ঠ বলা হতো, গণপতি। রাজাদেরকে বা ঋগ বৈদিক যুগে এই রাজার যে উপাধি ছিল রাজন, এবং তাদের যে শাসন ব্যবস্থার যে প্রধান তাকে বলা হচ্ছে গণপতি। ঋগ বৈদিক যুগে বশিষ্ঠ ও বিশ্বামিত্র ছিলেন প্রভাবশালী পুরোহিত। তাহলে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের কথা উল্লেখ পাওয়া যায় কোন যুগে, তাহলে আমরা পরিষ্কার বলে নিতে পারবো ঋগ বৈদিক যুগে বা আদি বৈদিক যুগে বা বৈদিক যুগে। যদি স্পেসিফিক আসে আদি বৈদিক যুগ, না হলে আমাদের বৈদিক যুগ হিসেবেই বা ঋগ বৈদিক যুগ হিসেবে মনে রাখলেই হবে। বশিষ্ঠ বিশ্বামিত্র এদেরকে নিয়ে ঢুকলে অনেক আরো হবে, কিন্তু বেসিক যেগুলো আমাদের লাগবে সেগুলোতে আমি চলে যাচ্ছি। ঋগ বৈদিক যুগে শাসন কার্য পরিচালনা করত পুরোহিত, সেনানি হবে, এটা গ্রামণী হবে, গুপ্তচর দূত, হ্যাঁ এটা বাকপতির দরকার নেই। আচ্ছা, পুরোহিত, সেনানি, গ্রামণী, গুপ্তচর, দূত, এই কয়েকটা পদ, যে পদগুলো সম্পর্কে আমরা জানলাম, গ্রামণী হচ্ছে গ্রামের প্রধান, সেনানি হচ্ছে সেনার প্রধান, হ্যাঁ গুপ্তচর, দূত, পুরোহিত হচ্ছে যারা ওই কি বলে পূজা অর্চনা করত, এরা এই সমাজ ব্যবস্থার মূল চালিকা শক্তির এতে থাকতো। আচ্ছা, পুরোহিত কি কি পরিচালনা করতেন, সমাজ, ধর্ম, রাষ্ট্র। তাহলে দেখো পুরোহিতের স্থান কিন্তু সব সময় একেবারে উঁচু স্থানে রয়েছে। সমাজ, ধর্ম এবং রাষ্ট্র, এই তিনটে মূল ক্ষেত্র কিন্তু পুরোহিত চালনা করছে। গ্রামণী হচ্ছে কে, গ্রামের শাসন করতে ইতিমধ্যেই বলেছি। সেনানি যে কথাটা আমি বলছিলাম এখানে বোঝা যাচ্ছে না, মানে সেনা প্রধান, যুদ্ধকালে যে রাজাকে সাপোর্ট করতো। বাহুবলী সিনেমায় যদি আমি বলি কাটাপ্পা, সেনানি তাহলে কে, বাহুবলী সিনেমাতে কাটাপ্পা হচ্ছে সেনানি, ঠিক আছে, সেনা প্রধান। বা ইতিহাসের ভাষাতে যদি আমি বলি সেটা হচ্ছে পলাশির যুদ্ধ সম্পর্কে সকলেই জানো, মির্জাফর সম্পর্কেও সকলেই আমরা জানি। এই মির্জাফর হচ্ছে সেনানি, কোন সময়ের সেনানি, যদি সেটাকে কম্পেয়ার করি তাহলে হচ্ছে সে হচ্ছে বৈদিক যুগের সেনানি, ঠিক আছে, এটা বোঝানোর জন্য বললাম। নেক্সট স্লাইডে যাই। ব্রজপতি, ব্রজপতির কাজ কি, এগুলা কাজগুলো এইখান থেকে কিন্তু প্রশ্ন দেবে। ব্রজপতির কাজ কি, না গোচারণ ভূমি দেখাশোনা করা, যেখানে মানে চাষাবাদ হতো, পশুপালন হতো, গরু চড়তো, মোদ্দা কথা এই গোচারণ ভূমিকে ব্রজপতিরা কাজ করত, দেখাশোনা করত এই ব্রজপতি। গুপ্তচরদের কাজ কি, গুপ্তচর মানেই বুঝতে পারছো, কিছু কিছু জায়গায় বানান ভুল আছে তোমরা বুঝে নেবে। গুপ্তচরটা কি, না যারা বিভিন্ন খবর অনুসন্ধান করতো। যদি আজকের দিনের নিরিখে আমি বলি কি হতে পারে, সিআইডি, যদি আজকের দিনের এতে বলি সিবিআই, ইডি, হ্যাঁ এইগুলো হচ্ছে গুপ্তচরের কাজ করতো সেই সময়। তোমরা সেলুকাসে দেখেছো কি বলে চন্দ্রগুপ্ত এর গুপ্তচর দেখেছো, সবার বিভিন্ন রাজার গুপ্তচর থাকতো। দূত, দূত কাদেরকে বলা হতো, কূটনৈতিক কাজে রাজাদেরকে সাহায্য করা। ধরো আমি রাজা, এবার আমার দূত হয়ে অমিয় গেল আরেকজন রাজার কাছে, সে আমার হয়ে ওই রাজার কাছে দূত হিসেবে যাচ্ছে, তাহলে সে কি কাজ করবে, যদি ধরি আমি চাণক্যকে বলি, সেও একজন দূত ছিলেন,
সে কিন্তু যাচ্ছে অন্য রাজার কাছে, কূটনৈতিক চাল। আজকের দিনের নিরিখে যদি বলি, বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী, এগুলো দূত হিসেবে যাবে বিভিন্ন দেশের সাথে যাদের একটা কূটনৈতিক বা আভ্যন্তরীণ সম্পর্ককে ঠিক রাখার জন্য। তখন তো রাজতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই এই দূতের কাজটা একজন রাজার সাথে অন্য রাজার একটা কূটনৈতিক চাল চালার জন্য এদের কাজ হতো। ঋগ বৈদিক যুগে সেনাবাহিনীর 3টি অঙ্গ ছিল। কি কি? সেনাবাহিনীকে মূলত 3টে পার্টে আমরা ঋগ বৈদিক যুগে পাচ্ছি। একটা হচ্ছে পদাতিক, একটা হচ্ছে অশ্বারোহী, একটা হচ্ছে রথারোহী বাহিনী। পদাতিক কি না, যারা পায়ে হেঁটে, তোমরা বহু সিনেমাতে দেখেছো কিছুজন পায়ে হেঁটে কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে পদাতিক। আরেকটা হচ্ছে অশ্বারোহী। অশ্বারোহী কারা? যারা ঘোড়ার পিঠে চড়ে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে কথাগুলো, ঘোড়ার পিঠে চড়ে যারা যুদ্ধ করতে। রথারোহী, রথের পিঠে চড়ে যারা যাচ্ছে যুদ্ধ করতে, তাদেরকে বলা হচ্ছে রথারোহী। ঋগ বৈদিক যুগে লৌহ নির্মিত, মানে লোহাটা কিন্তু এখানে পাওয়া গেছে। এবারে উল্লেখ থাকলেও যুদ্ধক্ষেত্রে হাতির উল্লেখ নেই। তাহলে ঋগ্বেদে বা ঋগ বৈদিক যুগে যে যুদ্ধক্ষেত্র, সেখানে রথারোহী বললে কিন্তু হাতির রথ হবে না, হাতির কোনো উল্লেখ পাওয়া যায়নি। তাহলে ঘোড়ার রথ, অশ্বারোহী, বা বড় বলদ বা বড় কোনো জন্তুর ষাঁড়ের রথ যদি আমরা বলি। ঋগ বৈদিক যুগে উপহার বা দান হিসেবে স্বেচ্ছায় বলি কর দেওয়া হতো। বলি, ভাগ, এই ধরনের কর আছে, কৃষি ক্ষেত্রেই এই করগুলা দেওয়া হতো, বলি, ভাগ, এই ধরনের। আচ্ছা, তাহলে এই বলি করটা কোন কিসের সাথে? না, দান হিসেবে, স্বেচ্ছাকর হিসেবে দেওয়া হতো ঋগ বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগের অভিধান, পুলিশ, হ্যাঁ, এটা কি লেখা আছে? যে উগ্র পারস্পরিক, কি দেখা যাচ্ছে? যে ঋগ বৈদিক যুগে অভিধা পুলিশ উগ্র পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন, তাদেরকে বলা হতো মধ্যমসি। মধ্যমসি হবে এটা, মধ্যমসি। দেখো, পুলিশ, আজকে পুলিশের কাজ কি? ধরো আমাদের তোমার আর আমার মধ্যে ঝগড়া হচ্ছে, এই দুজনের মিডিয়েটর যে, পুলিশের কাজ ঝগড়াটাকে থামিয়ে দেওয়া, ঝামেলাটাকে নিয়ন্ত্রণ করা। এই পুলিশকে বলা হচ্ছে, বা যে যেরকম কাজে যারা মিডিয়েটর হিসেবে থাকছে, যদি একেবারে মানে মনে রাখার বলি, পাত্র পাত্রীর বিবাহ যোগকে যিনি জুড়ে দেন, তিনি হচ্ছেন ঘটক। ওই ঘটকটা হচ্ছে ওই আদি বৈদিক যুগে মধ্যমসি। ঠিক আছে? আজকের দিনের হিসেবে যদি বলি, গ্রামের বিচারক, তাদেরকে কি বলা হচ্ছে? না, গ্রামের বিচারককে বলা হচ্ছে গ্রাম্যবাদীন। যারা গ্রামের বিচার ব্যবস্থার সাথে যুক্ত থাকতেন, তাদেরকে বলা হচ্ছে গ্রাম্যবাদীন। কতজন আছিলেন? গ্রাম্যবাদীন। এবারে রক্তপাত অপরাধের শাস্তি কি দেওয়া হতো? শাস্তি বানান একটু দেখে নেবে, যে রক্তপাত বা অপরাধের শাস্তি হিসেবে শতদায় বা 100টি গরু, 100টি গরু তাকে দিতে হতো। রক্তপাত, যদি ধরো তুমি কাউকে হত্যা করে দিয়েছো বা কারো হাত পা কেটে দিয়েছো, তাহলে তোমাকে 100টি গরু দিতে হতো। এগুলো বৈদিক যুগের একটা কালচারের মধ্যে পড়ছে। তাহলে বৈদিক যুগ সম্পর্কে মোটামুটি এভাবে আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব পরবর্তী বৈদিক যুগে। দেখো, বৈদিক যুগের আরেকটা কথা যদি বলি, যে এর বাইরেও অনেক তথ্য রয়েছে, কিন্তু তোমাদের এত বেশি লাগবে না। আমরা বেসিকটাকেই মোটামুটি 70% কভার করে এগিয়ে যাচ্ছি, কারণ রেল, পিএসসি, মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষাতে এর বেশি বাইরে যাবে না। ঠিক আছে? আর যদি তোমরা বলো যে না আরো গভীরে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা যখন রিপিট করব ক্লাসগুলোকে, আমরা প্রাথমিক এটা শেষ করি, রিপিট যখন করব তখন, মানে এটা একটা ফাউন্ডেশন কোর্স হিসেবে আমরা ধরে নিতে পারি। যখন এটাকে রিপিটে যাব, অ্যাডভান্সডে যাব, তখন কিন্তু আমরা ডিটেলে যাব। পরবর্তী বৈদিক যুগ বা লেটার বেদিক এজ, এই লেটার বেদিক এজ কথাটা বা এই যুগটার প্রচলনটা হচ্ছে কত? আমরা ইতিমধ্যেই বললাম যে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো এই যুগটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? না, বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে পরবর্তী যুগ বা পরবর্তী বৈদিক যুগ বলা হচ্ছে। বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী সময় অবধি, গৌতম বুদ্ধ যখন আসেননি তার আগের সময়কে আমরা পরবর্তী বৈদিক যুগ বলছি। এখানে কুরু কয়েকটা উপজাতি আছে, এখানে ভরত এবং পুরুর মিলনে কুরু উপজাতি, তুর্বস এবং কিরভির মিলনে আসছে পাঞ্চাল উপজাতি,
রাজারা অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় প্রভৃতি যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন। অশ্বমেধ, তাহলে অশ্বমেধ যজ্ঞের প্রচলন কোন যুগে হয়েছে, এটা প্রশ্ন খুব দেয়। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। রাজসূয়, বাজপেয় এই ধরনের যজ্ঞগুলা কোন সময় পাওয়া যাচ্ছে না, পরবর্তী বৈদিক যুগ। শতপথ ব্রাহ্মণে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি, মানে রাজাই হচ্ছেন সর্বে সর্বা পরবর্তী বৈদিক যুগ। খেয়াল করে দেখো, ওই যখন আমরা হরপ্পা পড়ছিলাম, যখন আমরা মহেঞ্জোদারো পড়ছিলাম, তখন কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ, মাতৃতান্ত্রিক সমাজ ছিল। ধীরে ধীরে যখনই কৃষিকাজ পদ্ধতিটা একেবারে সড়গড় হতে থাকলো, তখন কিন্তু এটা পিতৃতান্ত্রিক সমাজে চলে যাচ্ছে। এই পিতৃতান্ত্রিক সমাজ হয়ে যাওয়ার জন্য মেয়েদের কিন্তু অনেক পিছিয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, যদিও আমরা পরবর্তী বৈদিক যুগের, আদি বৈদিক যুগের কয়েকজন ব্যতিক্রমী নারীরও নাম পাবো, অপালা, ঘোষা, লোভামুদ্রা, মমতা, এরা। এবার পরবর্তী বৈদিক যুগের কয়েকটা পদ কি না, সংগ্রহিত্রী, যাকে বলা হচ্ছে কোষাধ্যক্ষ। আজকের দিনে যাকে কোষাধ্যক্ষ বলা হয়, সেই পদটাকে বলা হচ্ছে সংগ্রহিত্রী। দয়ের ফলা হবে ভাগ দুঃখ, ভাগ দুঃখ হবে ভয়াকার গো, দয় সুখ, ভাগ দুঃখ, যাদেরকে বলা হচ্ছে কর আদায়কারী, যারা রাজস্বটাকে আদায় করতো। আজকের দিনের বেসিসে যদি বলি অ্যাকাউন্টেন্ট, পাতি কথা। হ্যাঁ, এই ভাগ দুঃখ। সুদ হচ্ছে রাজকীয় ঘোষক, আমাদের ঘরোয়া ভাষায় বলি ওই যে ঢেঁড়রা, বোঝো তো, ঢেঁড়রা পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ওই রাজার যে ঘোষক ছিলেন, যিনি বিভিন্ন জায়গায় খবরটাকে ঘোষণা করতেন গ্রামে গ্রামে, সেটাকে বলা হচ্ছে সুদ। ক্ষত্রি হচ্ছে কি, রাজ সংসারের সরকার। রাজ সংসারের সরকার কি ক্ষত্রি, যে সরকারটা চালনা হতো, যদি আজকের দিনের বলি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিভিন্ন ভাবে সেরকম রাজ সংসারের একটা সরকার ছিল, তাকে বলা হচ্ছে ক্ষত্রি। অক্ষবাপ, অক্ষবাপ একটা ওয়ার্ড, ও ক্ষয় মুদনের সবাই আকার পো, জুয়া খেলার সাথে যুক্ত যিনি অধ্যক্ষ ছিলেন, মানে জুয়া খেলায় যিনি অধ্যাপনা করতেন, তাকে বলা হচ্ছে অক্ষবাপ। হ্যাঁ, তারপরে কি, গো বিবর্তন। গো বিবর্তন হচ্ছে, এই গো বিবর্তন কথাটা শিকারে রাজসঙ্গী, রাজার সঙ্গে, ধরো রামচন্দ্র শিকারে গেলেন, তার সঙ্গে সুমন শিকারে গেল, সুমন হচ্ছে গো বিবর্তন, বা যেটাকে বলা হয় গো বিকর্তন। হ্যাঁ, শতপতি, শতপতি হচ্ছে কি না, 100টা গ্রাম তার আন্ডারে থাকবে, যার যার আন্ডারে থাকবে সে হচ্ছে ভারপ্রাপ্ত। যদি আমরা যদি বলি আজকে জেলা শাসকের কথা হতে পারে এই হিসাবে। গ্রামনি আমরা তো পড়েছি আগের এতেই, ঋগ্বৈদিক যুগেই, যে গ্রামের যিনি প্রধান ছিলেন তাকে বলা হচ্ছে গ্রামনি। এবং আরো যদি বলি আহ আহ, গ্রাম্যবদীন বা গ্রাম্যবাদীন, এটা হচ্ছে গ্রামের যে শাসক। আরো যদি বলি সংগৃহীত্রী বা ভাগদুক, এরা রাজস্ব আদায়ের জন্য দুজন কর্মী ছিলেন। এটা একটু ভুল আছে, সীমান্ত অঞ্চলের কর্মচারীকে বলা হচ্ছে সেনানী, যারা সেনা প্রধান হিসেবে থাকতেন। হ্যাঁ, তাহলে এই পদগুলোর থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবং ঋগ্বৈদিক যুগ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে যাব, যে আহ, এখানকার উল্লেখযোগ্য মেয়েদের কথা বললাম। আর ডিটেলসে যাওয়ার সেরকম আমার মনে হয় না এই সমস্ত পরীক্ষাতে দরকার আছে বলে। এরপরেই আমরা দ্বিতীয় নগরায়ণে চলে যাব, শরৎ মহাজন। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে এই ক্লাসটা বোঝা গেছে যে ধরো আহ, আহ, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, তার কয়েকটা এভিডেন্স একটু খাতায় নোট ডাউন করে রাখবে। বানানগুলো আমি ঠিক করে দিয়েছি, তোমরা এগুলো লিখে রাখবে। আর এখান থেকে এই পদগুলোকে প্রাধান্য দেবে, সময় পর্বটাকে প্রাধান্য দেবে, এই উপজাতি দরকার নেই অত বেশি। হ্যাঁ, আর কি বলে, আদি বৈদিক যুগের ক্ষেত্রে তোমার ওই যেগুলোকে স্টার দিলাম, যে কে কি বলেছে, আর সময় পর্বটা, আর্য কথার অর্থ কি, বাস এটুকুই। এই 10, 12, 15টা প্রশ্নের উপরেই কিন্তু ঋগ্বৈদিক পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আমাদের কভারেজ হয়ে যাবে। আর এখানে নারীদের নামটা আমি লিখিনি, ওটা তোমরা নোট ডাউন করে নেবে, আমি বলে দিয়েছি ক্লাসে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। গো বিকর্তন, গোয়ে ওকার, গোয়ে ওকার।
এটা অনেক বইতে বিকর্তন হিসেবেও দেখানো হয়। হ্যাঁ, বিকর্তন হিসেবেও অনেক বইতে দেখানো হয়। জেনারেলি জেনারেল যে সমস্ত বই রয়েছে সেখানে বিকর্তন হিসেবেও দেখানো হয়। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।